অবনীমোহন নয়, অবু। অমৃতির পাড় দিয়ে আঁকাবাঁকা আলপথ ধরে অনেকখানি গিয়ে তবে রেললাইন। ছোট লাইনের ট্রেন, ছোট ইঞ্জিন, ভুসভুস করে খানিকটা কালো ধোঁয়া ছেড়ে চলে যায়। মাঠের মাঝ থেকে দেখতে পায় গিরি। কি চমৎকার যে লাগে, আর কি রহস্যময়। বাবার কাছে গল্প শুনেছে, গোসাই দিদি বলেছে এর চেয়েও নাকি অনেক বড় বড় রেলগাড়ি আছে, মস্ত বড় বড় ইঞ্জিন। এই ছোট লাইন তার কাছে খেলনার মতো। এই ট্রেন নাকি ওদিকে কাটোয়া অবধি গিয়ে শেষ হয়ে গেছে। অত শত বুঝতে পারে না গিরিজা, বুঝতে চায় না। বই খাতার বাক্সটা নিয়ে ছুটতে ছুটতে সে দাঁড়ায় ও রেল লাইনের ধারে। হাঁপাতে হাঁপাতে কপালের ঘাম মোছে। তারপর লাইনের ধারে ধারে হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মন চলে যায় অনেক অনেক দূরে। ১.৫ হাত তফাতে একজোড়া সরু সরু লাইন চলে গেছে যতদূর চোখ যায়, কুয়াশা ঢাকা মেঘের দিকে, কোনো এক নিরুদ্দেশের যাত্রায়। গিরির ইচ্ছে হয় ওই ট্রেনে চড়ে অজানা গন্তব্যের কোথাও চলে যেতে, দেখে আসতে ইচ্ছে হয় কোথায় এর শেষ। কোনো কোনো দিন চাটুজ্যেদের অবু আসে, পেছনে পেছনে আশপাশের গা থেকে আরও ৪-৫টি ছেলে। লাইনের পাশে পাশে অসংখ্য নুড়ি পাথর জমা হয়ে আছে। দল বেঁধে ওরা সাদা ও গোল গোল নুড়িগুলো বেছে বের করে, কি মসৃণ আর গোল, কোনোটা ডিমের মতো। সেগুলো কুড়িয়ে নিয়ে টিনের বাক্সে নয়তো জামার পকেটে রাখে গিরিজা। আর ভাবে, রহস্য ঘেরা চোখ নিয়ে ভাবে, কোত্থেকে আসে এমন সুন্দর সুন্দর পাথর, কি সুন্দর জায়গাটা। না জানি আরও কত বিচিত্র জিনিস আছে সেখানে। আর তো কটা মাস, তারপরই কলকাতায় নয়তো বহরমপুরের বাজার কলেজে পড়তে যাবে গিরি। কোনো রকমে যদি এন্ট্রান্স পরীক্ষাটা পাশ করতে পারে, মা বলেছে কলেজে পড়াবে গিরিকে। গিরি যাবে, অবু যাবে, আরও অনেকেই হয়তো যাবে। কে জানে, হয়তো কারো যাওয়া হবে না শেষ পর্যন্ত। জনপুরের কোয়ার্ডদের একটা ছেলে তো পাশ করে আর পড়তে গেল না, নাশকায়ের স্কুলে গিয়ে মাস্টারি নিল। হয়তো গিরিজাও শেষ অবধি। সেদিন কথা হচ্ছিল মার সঙ্গে, গিরিজা শুনতে পায়নি। হঠাৎ এসে পড়ে শুধু শুনেছিল বাবা বলেছে আর কলকাতায় পাঠিয়ে কাজ নেই, বড়জোকে পাঠিয়ে দেখলে তো ফল। বড় ঠাকুর এখন চুল ছিঁড়ছেন। আরও দু একটা কথা কানে গিয়েছিল গিরিজার, আর তাই ভয় হয়েছিল ওর। পড়াশোনার কথা উঠলে লোকে কথায় কথায় ব্রজমোহনের কথা বলতো বলতো লেখাপড়া করে কি শিক্ষা পেয়েছে দেখো, অমন সুন্দরী বউ, তাকে ত্যাগ করে কাকে নিয়ে আছে কে জানে। ব্রজমোহন নামটা ছিল গ্রামের কলঙ্ক। আর কালীমোহনের সামনে কেউ ভুলেও তার ছোট ভাইয়ের নাম উচ্চারণ করতো না। কিন্তু জনপুরের স্কুলের মাস্টারমশাইরা খুব প্রশংসা করতেন তার। বলতেন, এই স্কুল থেকে বেরিয়েছে ব্রজমোহন, হীরের টুকরো ছেলে। দেখো, ও ঠিক বড় হবে জীবনে, অনেক বড় হবে। ব্রজমোহনের মতোই বড় হতে ইচ্ছে হতো গিরিজার। শহরের কলেজে পড়তে ইচ্ছে হতো। তবু মাঝে মাঝে ছোট মার কথা মনে পড়ে যেত। আর বুকের মধ্যে কেমন একটা অবদ্ধ কষ্ট ভেবে ভেবে কোনো কুল কিনারা পেত না। ব্রজমোহনের মতো শিক্ষিত মানুষ কেন এইভাবে পানুর ছোটমাকে, অট্টামাকে এত কষ্ট দেয়? ছোটমার মুখের দিকে তাকিয়ে মনে হতো দুটো বড় বড় ঠান্ডা চোখের আড়ালে কান্না থমথম করছে, কিন্তু কেন তা বুঝতে পারত না। সেই দিনটার কথা মনে আছে গিরিজার, সুখর বছর সেটা। বৃষ্টি নেই, বৃষ্টির জন্য সে কি হা হতাশ। বাবার মুখ থমথম করে, মার মুখ থমথম করে। গায়ের লোক বারবার আকাশের দিকে তাকায়। আসতে যেতে দেখা হলে শুধু ওই এক কথা। তারপর পরস্পরের সঙ্গে কথাবার্তাও বন্ধ হয়ে গেল। কেউ কারোর সঙ্গে কথা বলে না। গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ হলেও পড়ানো বন্ধ হতো না। মাস্টারমশাইরা কেউ নিজের বাড়িতে, কেউ বা স্কুল ঘরেই ছাত্রদের পড়াতো, পরীক্ষার জন্য তৈরি করাতো তাদের। তাই ছুটির সময়েও নিয়মিত স্কুলে যেত গিরিজা। আর দেখতো মাঠ ফাটছে, পাকা ফুটির মতো ফালি ফালি হয়ে যাচ্ছে মাঠ চোখের সামনে। আলের মাঝে মাঝে প্রথম প্রথম ফাটল দেখা দিল, আঁকা বাঁকা দাগ। আষাঢ় মাস এলো, শ্রাবণ এলো, তবু বৃষ্টি নেই। ছাতা মাথায় দিয়ে ফাটলগুলো ডিঙিয়ে ডিঙিয়ে রেল লাইনের দিকে যেত গিরিজা। হঠাৎ একদিন সেগুলো লাফিয়ে লাফিয়ে পার হতে হলো। মাঠের বড় বড় পুকুরগুলোতেও তখন আর জল নেই, গাছের পাতাও জ্বলে গেল। দেখতে দেখতে রং বদলে গেল পাতার। গায়ের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া সরু খড়ি নদীতে শুধু বালি আর বালি। অমৃতির জলও যেন শুকিয়ে যাবে। বাউড়ি বাগদি সবাই হাহাকার করে উঠল। আর সেই সময় একদিন বংশী ছুটে এসে বললে, গিরিদাদা শিগগির এসো। কেন রে? বিস্মিত হয়ে প্রশ্ন করলে গিরিজা।
বংশী উত্তর দিলে না। টানতে টানতে নিয়ে গেল ওকে মোড়লদের বৈঠকখানায়। গিরিজা সেখানে পৌঁছে স্তম্ভিত হয়ে গেল। সারা গায়ের লোক এসে ভিড় করেছে, আর বৈঠকখানার দাওয়ায় দাঁড়িয়ে হৃদয় মোড়ল চিৎকার করে করে হুকুম দিচ্ছে। একটার পর একটা মড়াই খুলে ধান বাড়িয়ে দিচ্ছে গ্রামের লোকদের, আর সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখছে হৃদয় মোড়ল। 20-25টা মড়াই সারা বছরই বাঁধা থাকতো হৃদয় মণ্ডলের বাড়িতে। দেখতে দেখতে তার 3-4টে মড়াই শেষ হয়ে গেল। বংশী মুগ্ধ চোখে তাকিয়ে দেখল, আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে টিপ্পনি এলো, বাড়ির ধান কত লুটবে পৌষ মাসে সেটা ভাবো। ফিরে দাঁড়ালো গিরিজা। দেখল অবু, চাটুজ্যেদের অবু। মোড়লদের সঙ্গে চাটুজ্যেদের তখন কে নিয়ে যেন ফৌজদারি মামলা চলছে। গিরিজা আর বংশীর কারও তাই অবুর কথাটা মনঃপূত হলো না। টাকা ধার দিয়ে সুদ নেয় না কে? কিন্তু এমন অভাবের সময় গ্রামসুদ্ধ লোকের জন্য মরাই খুলে দেয় কেউ? বংশী তাই রেগে গিয়েছিল অবুর ওপর। বলেছিল, মামলায় ওরা হেরে গেলেই ভালো। শুধু মামলায় হেরেই যায়নি চাটুজ্যেরা, প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিল। সে খবর শুনেছিল গিরিজা। রান্নাঘরে বসে মা তখন রুটি বেলছে, আর পাশে বসে আছে গিরিজা। নিজের মনেই গজগজ করছে মা দিদি শ্বশুর বাড়ির বিরুদ্ধে। কিন্তু একটা কথা বলার জন্য চেষ্টা করছে তখন গিরিজা। খবরটা জানার পর থেকে ওর মনটা খারাপ হয়ে গেছে। বেচারি অবু। অনেকক্ষণ চুপ করে বসে থেকে গিরিজা বলে উঠল, মা। কী রে মা, অবু নাকি পরীক্ষা দেবে না? দেবে না? চমকে উঠল মা। বললে, কেন রে? আবার কিছুক্ষণ চুপ করে থেকে গিরিজা বললে, অবুর বাবা যে টাকাটা দিতে পারবে না পরীক্ষার। তারপর কি হয়েছিল জানে না গিরিজা, শুধু জানে বাবাও শুনেছিল কথাটা। শুনে বলেছিল, বটে, টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না চাটুজ্জে বাড়ির ছেলে? কেন, গায়ের লোক নেই নাকি? পরীক্ষা দিয়েছিল অবু। সেই প্রথম বনপলাশি ছেড়ে বাইরের জগৎ দেখতে পেয়েছিল গিরিজা। সেই প্রথম ট্রেনে চড়ে বর্ধমান গিয়েছিল বাবার সঙ্গে, পরীক্ষা দিয়ে এসেছিল। সে কি আনন্দ তার! আর কেমন বড় বড় চোখ করে মুগ্ধ হয়ে শুনছে বংশী, ঠিক যেমনভাবে গোসাই দিদির কথা শুনত সে। নবদ্বীপের রাসের গল্প, ধুলোটে কীর্তনের গল্প। গিরিজার কাছে শহরের গল্প শুনে, রেলগাড়ির গল্প শুনে বংশী ধীরে ধীরে বলেছিল, আমিও একদিন গোসাই দিদির সঙ্গে চলে যাব গিরিদাদা। গোসাই দিদি বলেছে নিয়ে যাবে আমায় ট্রেনে করে। গোসাই দিদির কাছে খবরটা শুনলে গিরিজা। প্রতিদিনের মতোই খঞ্জনি বাজিয়ে গান গাইতে এসে সদর দরজায় দাঁড়ালো গোসাই দিদি। তারপর গান শেষ করে জোরে জোরে বার কয়েক খঞ্জনি বাজিয়ে হঠাৎ থেমে গেল। চিৎকার করে ডাকলে, কই গা, আমার গিরি গোবর্ধন কই? ওই ডাকটার জন্যই চুপ করে বসেছিল গিরিজা, আর মনে মনে হাসছিল কখন গিরি গোবর্ধন বলে ডাক আসে। গিরিজার উদ্দেশ্যে ডাক দিয়ে ভেতরে চলে এলো গোসাই দিদি। এদিক ওদিক তাকাতেই চোখাচোখি হলো গিরিজার সঙ্গে, আর মিষ্টি হেসে গোসাই দিদি বললে, এসো গোপাল, পরীক্ষা দিয়ে এলে, তাই তোমার নেগে মহাপ্রভুর প্রসাদ এনেছি, নাও সে গোপাল। বলে প্রসাদ দিয়েছিল গোসাই দিদি। তারপর ধীরে ধীরে প্রশ্ন করেছিল, মা কই গো ছেলে, বা ডাকো? বলে গিয়ে বসেছিল রান্নাঘরের বৈঠেতে। তারপর এক সময় গিরিজার কাছে এসেছিল অট্টামার নাম। গোসাই দিদি বলছিল, চাটুজ্যেদের বাড়িতে আজ আর ভিক্ষে মিলল না কেন? মা বিস্মিত হয়ে উঠল তার কথায়, আর কালো ঢলঢলো রসকুলি আঁকা হাসি হাসি মুখখানা হঠাৎ যেন থমথম করে উঠল। বললে, কি জানি দিদি, বড়ঠাকুর রেগে অগ্নিশম্মা হয়ে গেছেন। কেন? সপ্রশ্ন চোখ তুলে তাকালো মা, আর গিরিজা নিজেও ভয় পেয়ে গেল। অট্টামার ভাসুর কালীমোহন ভট্টাচার্যকে গায়ের সকলে বলতো বড়ঠাকুর, আর সে মানুষের রাগকে সবাই ভয় পেত। দীর্ঘ সুপুরুষ চেহারা ছিল কালীমোহনের, চোখ দুটো জবা ফুলের মতো লাল, টকটকে লাল পাড় গরদের একখানা শাড়ি পরে ভোরবেলা থেকে পুজোয় বসতেন কালীমোহন। তারপর পুজো শেষ করে টোলের ছাত্রদের নিয়ে বসতেন। কিন্তু গ্রামের সকলেই তাকে ভয় পেত। তাই গোসাই দিদির কথা শুনে কান খাড়া করল গিরিজা। শুনল গোসাই দিদি মাকে বলছে, কি জানি কি হয়েছে বোন, ছোট ঠাকুরের বউ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছোট মা কাঁদছে কেন? ভেবে ভেবে কোনো কুল কিনারা পেল না গিরিজা। কিন্তু মনটা তার ভীষণ খারাপ হয়ে গেল। আহা বেচারি, হাতে শাঁখা সিঁদুর পরেও বিধবা মানুষের মতো থাকে। দুবেলায় দুটি খায় বই তো নয়,
তার উপর এত রাগ হবার কি থাকতে পারে? ব্যাপারটা না জেনে বুঝি শান্তি নেই, কিন্তু কি করেই বা জানতে পারবে গিরিজা? জানতে না পারুক, ছোট মার মুখখানা তো দেখতে পাবে। ধীরে ধীরে গিরিজা বেরিয়ে এলো ঘর থেকে। তারপর এক ছুটে একেবারে ভট্টাচ বাড়ির কাছে পৌঁছতেই দেখলে অপু বাড়ি থেকে বেরিয়ে আসছে। গিরিজা ডেকে বললে, ওদের বাড়িতে কি হয়েছে রে অবু? অবু জবাব দিলে না এ প্রশ্নের, পরিবর্তে জিজ্ঞেস করলে, হ্যাঁ রে গিরি, অট্টামা তোকে কোনো চিঠি ফেলতে দিয়েছিল? চিঠি? সারা শরীর শিউরে উঠল গিরিজার। কোনো মতে বললে, না তো। অবু আর কোনো কথা বললে না, চুপ করে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ কাঁদো কাঁদো গলায় বললে, অট্টামানা বজকাকাকে চিঠি দিয়েছিল। বজকাকা তো থাকে না সেখানে, তাই চিঠি ফিরে এসেছে। আর কালী জ্যাঠার কি রাগ তার জন্য। গিরিজা ভট্টাচ বাড়ির দিকে পা বাড়াতেই অবু বললে, যাস না গিরি, কালী জ্যাঠা যা রেগে আছে দেখবি। গিরিজার মনেও যে ভয় হচ্ছিল না তা নয়, তবু অসীম কৌতূহলের আকর্ষণে ও পা বাড়ালো। ছোটমা কাঁদছে কেন? কাঁদবার কি আছে এতে? আর কালীমোহনই বা তাকে বকবেন কেন? স্বামীকে চিঠি লেখার মধ্যে আপত্তির কি থাকতে পেরে গিরিজা খুঁজে পেল না। শুধু মনে পড়ল, ওকে চিঠিটা ফেলতে দিয়েও কেমন ভয় ভয় চোখে এপাশ ওপাশ দেখছিল ছোটমা। সেদিনও বোঝেনি এত ভয় কেন তার। ব্রজমোহন তার স্ত্রীকে ত্যাগ করেছে, নিজেও আসে না, এইটুকু গ্রামের সকলেই জেনে আসছে। তার জন্য স্বামীর বিরুদ্ধে রাগ অভিমান থাকতে পারে ছোটমার, কিন্তু সেসব ভুলে যদি নিজে থেকেই চিঠি লিখে থাকে ছোটমা, কি অন্যায় করেছে? নাকি স্ত্রীকে ত্যাগ করেছে বলেই কালীমোহন তার ভাইকে ক্ষমা করতে পারেননি? গিরিজা ধীরে ধীরে ভট্টাচ বাড়ির চৌকাঠ পার হতেই দেখলে কালীমোহন খড়ম পায়ে খটখট করে উঠোনে পায়চারি করছেন। লাল পাড় গরদের শাড়িটা ধুতির মতো করে পরা, কপালে সিঁদুরের ফোঁটা, আর শ্বেত শুভ্র উপবীতে হাত দিয়ে মনে মনে কি যেন বিড়বিড় করছেন কালীমোহন। সেদিক থেকে দৃষ্টি ফেরাতেই দূরে একটা কপাটের আড়ালে চোখ গেল গিরিজার। দেখলে ছোট মা দাঁড়িয়ে আছে মুখ নিচু করে। চোখাচোখি হতেই তাকে ইশারায় চলে যেতে বললে ছোট মা, আর ভয়ে আতঙ্কে ছুটে পালিয়ে এলো ও। কিন্তু আতঙ্কটা গেল না মন থেকে। এদিকে দিনের পর দিন কেটে চলেছে, মনের ভিতর আরেক আতঙ্ক। পরীক্ষার ফল বের হবার দিন এগিয়ে আসছে তখন। যেদিন ফল জানতে পারল সেদিন কি আনন্দ। নতুন গোড়ের পাড়ে মোড়লদের গুড়ের শাল বসেছে, এক পাশে আখ স্তূপীকৃত হয়ে আছে, আখ মাড়াই চলছে, আর বিরাট বিরাট দুটো উনুনে গনগনে আগুনে কড়াই চাপানো আছে, রস ফুটছে টকবক করে, আর কি মিষ্টি মিষ্টি অদ্ভুত একটা গন্ধে ভরে গেছে চতুর্দিক, মাছি উঠছে ভনভন করে। গিরিজা, অবু, বংশী সকলেই ঘিরে দাঁড়িয়েছিল, দেখছিল কি করে রস ফুটছে, রস ঘন হচ্ছে। মাঝে মাঝে শালপাতায় একটু করে গরম রস নিচ্ছিল ওরা, ফু দিয়ে ঠান্ডা করে চেখে চেখে দেখছিল। এমন সময় হঠাৎ চোখে পড়ল খেজুর গাছের সারির ওপারে আলপথ ধরে একজন ভদ্রলোক এদিকেই এগিয়ে আসছেন। গিরিজা এক দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। একবার সন্দেহ হলো ওর, তারপরই মনে হলো, দূর, তাই কখনো হয়? কিন্তু না, ভদ্রলোক ততক্ষণে আরও খানিকটা এগিয়ে এসেছেন, আর সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে গিরিজা। আনন্দে আতঙ্কে অদ্ভুত এক আবেগে বুক দুলে উঠছে ওর। ছুট ছুট ছুটতে ছুটতে এগিয়ে গেছে সে তার দিকে। তারপর কাছে পৌঁছেই পা ছুঁয়ে টিপ করে একটা প্রণাম করেছে। জনপুর স্কুলে হেডমাস্টার মশাই যে হঠাৎ বনপলাশিতে এসে হাজির হবেন ভাবতেই পারেনি গিরিজা। বলেছে, স্যার আপনি এখানে? হেডমাস্টার মশাইয়ের মুখখানা কাঁচা পাকা দাড়ির আড়াল থেকে হেসে উঠেছে। পাশ করেছ তুমি, ফার্স্ট ডিভিশনে পাশ করেছ। আনন্দে খুশিতে নেচে উঠেছে গিরিজা। আর হেডমাস্টার মশাই বলেছেন, আজকেই ছেলেদের সব ফল দেখে ফিরছি, ভাবলাম যাই গিরিজাপ্রসাদকে খবরটা দিয়ে যায়। আর অবনীমোহন? গিরিজা প্রশ্ন করেছে। হেডমাস্টার মশাই বলেছেন, হ্যাঁ পাশ করেছে, তবে জোর করে তাকে বাড়িতে ধরে নিয়ে গেছে গিরিজা। আর গিরিজার বাবা বলেছে, মাস্টারমশাই এবেলা এখানেই খেয়ে যেতে হবে। না, থাকতে রাজি হননি তিনি। মা তাড়াতাড়ি দুখানা লুচি ভেজে দিয়েছে, তাই খেয়েছেন নতুন গুড় দিয়ে। তারপর যাওয়ার সময় বলেছেন, বাবলাডিহি যেতে হবে, তারপর বানেশ্বর। ছেলেরা রাতে ঘুমোতে পারছে না, সব খবরটা দিয়ে যেতে হবে তো। গিরিজার বাবাকে বলেছেন, কলকাতায় কলেজে পড়ানোর ব্যবস্থা করুন রায়মশাই, ছেলে আপনার অনেক বড় হবে, হীরের টুকরো ছেলে।
অবুদের বাড়িতে দেখা করে ধীরে ধীরে খেজুর গাছের সারি পার হয়ে মেঠো রাস্তা পার হয়ে আলপথ ধরে চলে গেছেন তিনি। অবু আর গিরিজা তার পিছনে পিছনে গায়ের শেষ সীমানা পর্যন্ত গিয়ে ফিরে এসেছে। সেদিন গিরিজার চেয়েও যেন সমস্ত গ্রামের লোক বেশি খুশি হয়েছে। আর গিরিজার বাবা পুকুরে মাছ ধরিয়ে রসিকর ডেকে এনে একদিন গা ১৬ আনাকে ভোজ দিয়েছেন। সেই সুখর বছরেও, অভাব অনটনের দিনেও ছেলের বিয়েতে যেভাবে খাওয়ানো হয় তেমনই। কালীমোহন ছিলেন গিরিদের গুরু বংশ, তাই মা বলেছে, যা বর ঠাকুরকে পেন্নাম করে আয়। খবর শুনে খুশি হয়েছেন কালীমোহন। স্পষ্ট গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করে গৃহদেবতার পা থেকে পুজোর ফুল তুলে নিয়ে গিরির মাথায় ঠেকিয়েছেন, আশীর্বাদ করেছেন, মানুষ হও বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলেছেন, শিক্ষিত হও বলবো না বাবা, আশীর্বাদ করি, মানুষ হও। কথাটা শুনেই গিরিজা বুকের মধ্যে একটা ব্যথার মোচড় অনুভব করেছে। মনে পড়েছে বাবাও একদিন বলেছিল, পড়াশুনো করে কি হবে শুনি, সেই তো বর্জ্যর মতন হবে। কালীমোহন কিন্তু সে কথা বলেননি, শুধু মেয়েকে ডেকে বলেছিলেন, বৌমাকে বলো গিরিকে মিষ্টি খাওয়াতে। গ্রামের মুখোজ্জ্বল করেছে গিরি। ছোট মা তা শুনে ইশারায় কাছে ডেকেছে, পিঠে হাত দিয়ে কাছে বসিয়ে কত কি গল্প করেছে। কি হতে চায় পেশাদ বড় হয়ে, কোথায় পড়বে, ছোট মাকে ভুলে যাবে কিনা। গিরিজা ছোট মার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে আপত্তি করেছে, বলেছে, বারে, কলকাতায় গেলেই বুঝি গায়ের কথা ভুলে যায় মানুষ। ছোট মা বিষণ্ণ হাসি এসে বলেছে, যাই তো, যায় না। তারপর চাপা গলায় ফিসফিস করে বলেছে, কলকাতায় যাবার আগে তুই বাবা আমার সঙ্গে একবার দেখা করে যাবি কেমন? তোর সঙ্গে একটা কথা আছে আমার। শুনে উৎসুক হয়ে উঠেছে গিরিজা, অথচ ছোট মার চাপা গলার কথা শুনে ওর কেমন যেন সন্দেহ হয়েছে, কোনো গোপন কথা যেন বলতে চায় ছোট মা। তাই গিরিজাও গলার স্বর নামিয়ে বলেছে, এখনই বলো। ছোট মা হেসেছে, আদর করে গিরিজাকে জড়িয়ে ধরে বলেছে, না পেশাদ, এখন না বাবা, যাবার আগে দেখা করিস, তখন বলবো। গিরিজা কথা দিয়েছিল। তারপর বাবা একদিন এসে বললে, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে ঠিক করে এলাম, জনপুর পৌঁছে দিয়ে আসবো তোকে, উনি নিয়ে গিয়ে কলকাতায় ভর্তি করে দিয়ে আসবেন। দিন ঠিক হলেও ছোট মার সঙ্গে দেখা করতে যাওয়ার কথাটা মনে পড়ল না গিরিজার। ওর মনে তখন অদ্ভুত একটা উল্লাস, আনন্দে রাতে ঘুম হয় না। কলকাতায় যাবে গিরিজা, কলকাতা দেখবে। ছোটবেলা থেকে কত কি গল্প শুনে আসছে কলকাতা শহরের। সেখানে নাকি মস্ত বড় গড় আছে একটা, আর তার সামনের মাঠে গোরা পল্টনরা ঘোড়ায় চড়ে কুচকাওয়াজ করে। ঘোড়ায় টানা ট্রাম চলে রাস্তায় রাস্তায়, খুঁটি নেই, থাম নেই, তবু গঙ্গার বুকের উপর একটা পুল ভাসছে, আর তার উপর দিয়ে লোকজন, ঘোড়ার গাড়ি অক্লেশে পার হয়ে যায়। রাস্তার ধারে ধারে গ্যাস বাতি জ্বলে, হ্যারিকেন লণ্ঠনের মতো ঘোলাটে আলো নয়, জ্যোৎস্নার মতো সাদা ফুটফুটে আলো। কলকাতা দেখা ট্রামগাড়ি আর গ্যাসের আলো দেখার আনন্দ একদিকে, আরেকদিকে অবদ্ধ এক আতঙ্ক, ভয়, নতুন জায়গা, অচেনা মানুষ, মা বাবাকে ছেড়ে বোর্ডিংয়ে গিয়ে থাকতে হবে, অচেনা লোকের সঙ্গে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে, বন্ধুত্ব করতে হবে। অপরিচিত লোকের সঙ্গে মিশতে, কথা বলতে ভারী ভয় করত গিরিজার। এমনি সব আশা আর হতাশার মধ্যে দুলছে গিরিজা। অস্বস্তিতে রাতে ভালো করে ঘুমোতে পারে না, তাই ছোট মার কথাটা কখন ভুলেই গিয়েছিল। যাওয়ার আগের দিন বংশী এসে বললে, গিরিদাদা, অট্টামা তোমাকে দেখা করতে বলেছে একবারটি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে গিরিজার। তাড়াহুড়োর মধ্যে আবার কখন ভুলে যাবে, তাই তখনই উঠতে যাচ্ছিল সে। বংশী ওর হাত ধরে পাশে বসতে বললে, যাবে এখন, একটু বসো কেন গো গিরিদাদা। গিরিজা বসে পড়ল পুকুরের ধারে। ফাটা ফাটা মাটি, ঘাস নেই, বাঁশ ছাড়ে পাতা নেই, শুধু কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে গায়ে গা লাগিয়ে। নিষ্পত্র কঞ্চিগুলো অবধি রোদে ঝলসে তামাটে হয়ে গেছে। পুকুরের জল নেমে গেছে অনেক নিচে, কাদামাখা ঘোলাটে জলের তলানি শুধু। একটা কঞ্চি ভেঙে নিয়ে জলের উপর বার কয়েক ছপাত ছপাত করে ফেললে গিরিজা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল সেদিকে উদাস চোখে। বংশীও চুপচাপ বসেছিল। হঠাৎ ভারী গলায় বলে উঠল, তুমি চলে যাচ্ছ গিরিদা? হুম। আর কোনো কথা বললে না গিরিজা। একটা দীর্ঘশ্বাস ফেললে বংশী। তারপর ধীরে ধীরে বললে, তোমায় একটা জিনিস দেব, রাখবে গিরিদাদা? কি? বিস্মিত হয়ে গিরিজা প্রশ্ন করলে। আর বংশী লাজুক বিষণ্ণ মুখে গিরিজার দিকে তাকিয়ে বললে, এই মাদুলিটা তুমি হাতে বেঁধে রেখো গিরিদাদা,
কাল সারাদিন উপোস করে গোসাই দিদির মোহান্তর ঠাঁই থেকে নিয়ে এসেছি। হাতে রেখো, তোমার কোনো বিপদ হবে না, দেখো তুমি। বলতে বলতে বংশীর চোখ থেকে টপ টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আর তা দেখে গিরিজার বুকটাও ব্যথায় মোচড় দিয়ে উঠেছে। তবু মুখে হাসি আনার চেষ্টা করে বলেছে, ও দূর পাগল, কাঁদছিস তুই? বংশীও হেসেছে। না গো না, কাঁদবো কেনে? কলকাতায় যাচ্ছ, বড় হবে, কত বড় হাকিম হবে তুমি, আর আমি কিনা কাঁদবো? গিরিজাও হেসেছে। তারপর দুজনে পাশাপাশি হেঁটে গেছে খড়ি নদীর ধারে ধারে নির্জলা ঢালু রেখাটার পাশে পাশে, বালির আঁকাবাঁকা একখানা চাদরের তীর ধরে। অনেক দূর অবধি, গোসাই দিদির আখড়া অবধি চলে গেছে দুজনে। বনতুলসীর ঝোপ, নয়নতরার ঝাড়গুলো শুকিয়ে গেছে। খ্যাপা সজারুর মতো সারা গায়ে কাটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে পাতাছড়া কয়েকটা বাবলা গাছ। না গোসাই দিদি, না নিকুঞ্জ দাস, কারও দেখা পায়নি। ভিন গায়ে ভিক্ষে করতে চলে গেছে হয়তো। এদিকে আবছা সন্ধ্যা নেমেছে, ছায়া ছায়া অন্ধকার। গিরিজাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গেছে বংশী। আর ষাড়কুড়ের পাশ দিয়ে, খড়ের পালুইয়ের পাশ দিয়ে আবছা অন্ধকারে আস্তে আস্তে হঠাৎ একটা সরসর শব্দ শুনে চমকে উঠেছে গিরিজা। সাপ নাকি? না। চমকে এদিকে ওদিকে তাকাতেই খড়পালুয়ের এক পাশ থেকে চাপা গলার ডাক এসেছে, পেশাদ, ও পেশাদ। ছোটো মা? বিস্ময়ে ফিরে তাকিয়েছে গিরিজা। ছোটোমার আবছা সায়া শরীরটাও দেখতে পেয়েছে তখন। ছোটোমা দ্রুত পায়ে কাছে এগিয়ে এসেছে। গিরিজার হাত দুখানা ধরে বলেছে, তুই যে আমার সঙ্গে দেখা করবে যাবি বলেছিলি পেশাদ? গিরিজা বলেছে, যেতাম গো ছোটোমা, এখনই যেতাম। কেন এলে তুমি বলো তো? ছোটোমা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছে, তুমি কলকাতায় যাচ্ছ বাবা, আমার একটা কথা রাখবে। কী কথা ছোটোমা? ওর সঙ্গে তো দেখা হবে তোমার। গিরিজার হাত দুখানা অনুরোধের উপরোধের উষ্ণতায় চেপে ধরেছে ছোটো মা। বলেছে, ওর সঙ্গে দেখা হলে বলো। কথা শেষ করতে পারেনি গিরিজা। গিরিজা স্পষ্ট বুঝতে পেরেছে কান্নার আবেগে গলার স্বর মাঝপথেই থেমে গেছে তার। তাই বলেছে, বলো ছোটো মা, দেখা হলে কি বলবো বলো? ছোটো মা থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, বাবা পেশাদ, বলিস যে আমি ভুল করেছিলাম। বলিস ছোটো মা ভুল বুঝতে পেরেছে, তার পথ চেয়েই আমি বসে আছি। বলিস বাবা তাকে। কথাগুলো আবেগের সঙ্গে বলে গেছে ছোটো মা। গিরিজা শুনেছে, কিন্তু কিছুই যেন বুঝতে পারেনি সে। অবদ্ধ বিস্ময়ে তাকিয়ে থেকেছে শুধু। ভুল করেছ? কী ভুল ছোটো মা? উৎকণ্ঠা স্বরে প্রশ্ন করেছে। একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেয়েছে গিরিজা। তারপর ছোটো মা ধীরে ধীরে বলেছে, সব মিছে কথা পেশাদ, সব মিছে কথা। ওর কোনো দোষ নেই রে। ও কতবার নিয়ে যেতে চেয়েছে, আমি যাইনি। মেয়ে মানুষের কাছে স্বামীর চেয়ে বড় যে আর কিছু নেই, তা যে তখন বুঝিনি বাবা। রহস্যের পর রহস্য, সারা শরীর শিউরে উঠেছে গিরিজার। এতদিনের ধারণাটা তাহলে ভুল? ছোটো মা নিজেই যেতে চায়নি? কেন? কেন? অনেকক্ষণ চুপ করে থেকে ছোটো মা বললে, যখন ভুল ভাগলো আমার, তখন তার কাছে যেতে চাইলাম। তখন তখন বড়ঠাকুর তাকে একখানা চিঠিও লিখতে দিলেন না পেশাদ। শুধু বংশের সুনাম রাখবার জন্য, বড়ঠাকুরের মান রাখবার জন্য নিজের জীবনটা পুড়িয়ে ছাড়খাড় করেছি পেশাদ। মিছে কথা বলে লোকের ঘৃণা করিয়েছি। একটু থেমে ছোটো মা আবার বলছে, আমায় নাকি স্বামী নেয় না? হ্যাঁ পেশাদ, আমার স্বামীর মতো স্বামী কার হয় বাবা? তার নামে মিথ্যে দুর্নাম দিয়েছি রে। বলতে বলতে হঠাৎ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল ছোটো মা। দিনে দিনে কত পরিবর্তনই না হয়ে গেল। বাংলা বাড়ির উঠোনে পায়চারি করতে করতে ভাবছিলেন গিরিজাপ্রসাদ, মনে হয় এই তো সেদিন। সত্যি, একটা জীবনই তো প্রায় পার হয়ে এলেন। অথচ মনে হয় কত সংক্ষিপ্ত এই জীবন। কিন্তু এরই মধ্যে সমস্ত পৃথিবীটাই যেন কেমন করে বদলে গেল। হৃদয়মণ্ডলদের টাকার অভাব ছিল না। তিনখানা গাছ হারিয়ে জমি জমা খামার বাড়িতে মরায় পর মরায় বাঁধা থাকত সুখর বছরেও। মাঠের ধান ঘরে তুলতে না তুলতে বেচে দিতে হতো না তাদের আর পাঁচজনের মতো। তবু কই, মোড়লদের ছেলেগুলো তো সেদিন গ্রামের লোকের কাছে তেমন সম্মান পেত না। গিরিজাপ্রসাদকেই সকলে সম্মান দিত। হৃদয় মোড়লও বলতো, তুমি গায়ের মুখোজ্জ্বল করেছ গিরিজা। টাকা আজ আছে কাল নেই, শিক্ষা দীক্ষা চিরকালের। গিরিজাপ্রসাদ নিজেও সেদিন একথাই ভাবত। কিন্তু আজ যেন সব বদলে গেছে। সেই অবনীমোহনই আজ মর্যাদার আসনে বসেছে। আর গিরিজাপ্রসাদ, গ্রামের লোক বুঝে নিয়েছে হয়তো
গিরিজাপ্রসাদ ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে ফিরে এসেছেন, তাই তাকে আর মানুষ বলেও কেউ গণ্য করে না, অপমান করতেও বাধে না তাদের। অবনীমোহন কাজের মানুষ, খবর দিলে কি আর সঙ্গে সঙ্গে দেখা করতে আসতে পারে? একটা মানুষের টাকা আছে জেনেই গাশুদ্ধ লোক কেমন তোষামোদের ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও অপমান বোধ করে না, নাকি কথাটা বলে গোপেন গিরিজাপ্রসাদকে শুধু অপমান করতে চেয়েছে, বোঝাতে চেয়েছে গিরিজাপ্রসাদ বেকার, গিরিজাপ্রসাদ কাজের মানুষ নন। পায়চারি করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেললেন গিরিজাপ্রসাদ। থমকে দাঁড়ালেন। জ্যোতি কোটাল তার চোখের সামনে দিয়ে গোয়াল ঘরে ঢুকলো। হাড় চিরচিরে গরু দুটোকে খুলে নিয়ে পুকুরের পাড় দিয়ে বেরিয়ে গেল। অন্যান্য দিন জ্যোতিকে ডেকে দু একটা কথা বলেন, আজ আর ইচ্ছে হলো না। পাটকুরুনি ঝিটা ওকে দেখে গোবর জলে ছিটে দিতে দিতে ঘোমটাটা টেনে দিল আর একটু। চড়ুই পাখিগুলো লাফাতে লাফাতে আসছে, ঠোঁটে ধান নিয়ে উড়ে পালাচ্ছে। তালগাছের কাঁধে বাবুয়ের বাসাটা দুলছে, ঘুঘু ডাকছে কোথায় থেকে থেকে। ঘাট থেকে একরাশ বাসন ধুয়ে নিয়ে পাঁচিলের ওধার দিয়ে ঘোমটা টেনে কে যেন চলে গেল। ছবির মতো কত কী যে ভেসে যাচ্ছে চোখের সামনে দিয়ে, কিন্তু কোনো কিছুই যেন চোখে পড়ছে না। এমন একটা তুচ্ছ ব্যাপার যে এত গভীরভাবে বুকের ভিতর নাড়া দিতে পারে, কে জানতো। জীবনে এর চেয়ে অনেক বেশি অপমান কুড়িয়েছেন গিরিজাপ্রসাদ, কিন্তু অবনীমোহনের কাছে নিজেকে তুচ্ছ মনে হয়েছে বলেই কি, গ্রামের লোক তাকে তুচ্ছ মনে করেছে বলেই হয়তো এতখানি আঘাত পেয়েছেন। না, উপায় থাকলে এই গ্রাম ছেড়ে, এই পঙ্কিল আবহাওয়া ছেড়ে চলে যেতেন তিনি। চলে যাবেন, আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করবেন কোথায় গিয়ে। কিন্তু কত স্বপ্ন ছিল মনে, ফিরে আসবেন, নতুন করে গড়ে তুলবেন গ্রামখানা, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, কাদরের পুল, কত কি গড়বেন। পুকুরগুলোর পানা সাফ করাবেন, পোনা ফেলবেন, সবই স্বপ্ন রয়ে গেল। এখন মনে হচ্ছে শুধু দুবেলা দুমুঠো খেতে পেলেই বেঁচে যান, আর মেয়ে দুটির অমরেশের ব্যবস্থাটা হয়ে গেলে নিশ্চিন্ত হতে পারেন, আর কিছু চায় না। বিব্রত দুশ্চিন্তায় আবার পায়চারি করতে শুরু করলেন গিরিজাপ্রসাদ। আর হঠাৎ দেখতে পেলেন ধুতির উপর খাকি বুশ শার্ট, দুবগলে দুটো ক্রাচে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে আসছে অবিনাশ ডাক্তার। গিরিজাপ্রসাদের সঙ্গে চোখাচোখি হতেই একমুখ হাসি হেসে অবিনাশ ডাক্তার দূর থেকেই চিৎকার করে উঠল, মাস্টারমশাই, ও মাস্টারমশাই, গুড নিউজ, আপনার জন্য একটা গুড নিউজ এনেছি। গিরিজাপ্রসাদও মুখে হাসি টেনে এগিয়ে এলেন। খোঁড়াতে খোঁড়াতে কাছে আস্তে আস্তে অবিনাশ ডাক্তার বললে, পা নেই, তবু নিজেই পায়ে দাঁড়িয়ে আছি মাস্টারমশাই, কেন জানেন? যা ধরবো তার শেষ না দেখে ছাড়বো না, এই প্রতিজ্ঞা আছে বলে, বুঝলেন? গিরিজাপ্রসাদ একটু অস্বস্তি বোধ করলেন। মানুষটাকে বুঝে উঠতে পারেন না তিনি। একটা পা নেই, অসহায় মানুষ, তাই এদিকটাই চাপা রাখতে চান গিরিজাপ্রসাদ। এমন ভাব দেখান যেন ওটুকু চোখেই পড়ে না, অথচ অবিনাশ ডাক্তার কথায় কথায় সেটুকু চোখে পড়িয়ে দিতে চান, যেন ওইটুকুই ওর গর্ব। অবিনাশ ডাক্তার ততক্ষণে হাসতে হাসতে অনেক কাছে এসে পড়েছে। হেসে উঠে এবার বললে, আপনি তো মাস্টারমশাই ছাত্রদের স্কুলে অনেক এসে লিখিয়েছেন, তাই না? গিরিজাপ্রসাদ বুঝতে না পেরে শুধু হাসলেন। অবিনাশ ডাক্তার কিন্তু থামতে চায় না। বলে, গাধা গোরা গরু সব এইসবের কেমন? হ্যাঁ, তা তো লিখিয়েছি। হাসলেন গিরিজাপ্রসাদ। কিন্তু মানুষের উপর লিখিয়েছেন কখনো? হ্যাঁ, তা বিবেকানন্দ, রামমোহন। বাধা দিয়ে অবিনাশ ডাক্তার বলে উঠল, হুম, ওসব নয়, ওরা হলেন মহামানব, গ্রেট ম্যান, ওদের কথা নয়, মানুষ, ম্যানকাইন্ড সম্বন্ধে এসে লিখিয়েছেন। গিরিজাপ্রসাদ বললেন, না তো। অবিনাশ ডাক্তার হেসে উঠল, জানি, লেখাননি তা জানি, এইখানেই আমাদের এডুকেশন সিস্টেমের ডিফেক্ট, বুঝলেন? গিরিজাপ্রসাদ চুপ করে গেলেন, হাসতে পারলেন না। ভাবলেন, শিক্ষা পদ্ধতি সম্পর্কেই হয়তো কিছু বলতে চায় ডাক্তার, আর ওই এক জায়গাতেই দুর্বলতা তার। আজকালকার মাস্টারদের উপর, শিক্ষা রীতির উপর বিস্তসিদ্ধ তিনি। কথায় কথায় সমালোচনা করেন তার, কিন্তু তাদের যুগে সেই পুরনো রীতির বিরুদ্ধে কেউ কিছু বললেই আহত বোধ করেন। তেমন তেমন ক্ষেত্রে মুখ ফুটে বলেই ফেলেন, পুরনো পথায় পড়িয়েই তো বিদ্যাসাগর, রামমোহন হয়েছিল। অবিনাশ ডাক্তার কিন্তু সেদিক দিয়ে গেল না। বললে, আমাকে যদি মানুষের উপর এসে লিখতে বলেন, প্রথম লাইনে কি লিখব জানেন? গিরিজাপ্রসাদের আশঙ্কা দূর হয়ে গেল। না, তাহলে কোনো রসিকতা করতে যায় না ডাক্তার।
হেসে প্রশ্ন করলেন, হ্যাঁ, কী লিখবেন? লিখব, এভরি ম্যান হ্যাজ এ টেল। প্রত্যেকটা মানুষেরই একটি ল্যাজ আছে। গিরিজাপ্রসাদ হেসে উঠলেন হো হো করে। প্রশ্ন করলেন, মানে? মানে মানুষ মাত্রেরই একটা ল্যাজ আছে। কায়দা মতো সেই ল্যাজে যদি একটু সুড়সুড়ি দিতে পারেন, তাহলে তাকে দিয়ে অসাধ্য সাধন হতে পারে। আর সুড়সুড়ি দিলে যদি না হয়, তো ল্যাজে একটু মোচড় দিলেই। গিরিজাপ্রসাদ হেসে বললেন, ব্যাপারটা একটু খুলেই বলুন। অবিনাশ ডাক্তার বললে, স্কুল হবে? স্কুল হবে? আকাশ থেকে পড়লেন গিরিজাপ্রসাদ। আর অবিনাশ ডাক্তার বললে, অবনীবাবু আপনাদের গ্রামের জন্য নাকি একটা পয়সা কখনো দিতে চাননি। স্কুলের জন্য 5,000 টাকাই উনি দেবেন। কথা আদায় করে আনলাম। সত্যি? অবনী দেবে? গিরিজাপ্রসাদ যেন বিশ্বাসই করতে চান না। অবিনাশ ডাক্তার বললে, হ্যাঁ দেবেন, তবে স্কুলটা ওর মায়ের নামে করতে হবে। হোক না, স্কুল নিয়ে কথা, নাম যারই হোক, ছেলেগুলো তো শিক্ষিত হবে। গিরিজাপ্রসাদ বললে, তা তো সত্যই, কিন্তু অবনী দেবে এত টাকা? হ্যাঁ দেবেন, তাই তো ছুটে এলাম খবরটা দিতে। ভেবেছিলাম ওর বুঝি ল্যাজ নেই, কিন্তু আছে, সব মানুষেরই আছে, আর ওর থাকবে না? গিরিজাপ্রসাদও এবার পান খুলে হেসে উঠলেন। বললেন, বসুন, একটু চা করতে বলি। অবিনাশ ডাক্তার বাধা দিল। বললে, না, ভ্যারি সরি, এখনই পড়তে হবে। প্রভাকর আসবে বলেছে, হয়তো দেখা না পেয়ে চলে যাবে। জমা রইল এখন, পরে যে কোনো সময় এসে খেয়ে যাব। শুধু চা নয়, চাটা। গিরিজাপ্রসাদ বললেন, আর নিশ্চয়ই নিশ্চয়ই। অবিনাশ ডাক্তার আবার ক্রাচ দুটোকে ঠিক করে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেলেন। গিরিজাপ্রসাদ একদৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন, যতক্ষণ পর্যন্ত ধুতির উপর খাকি বুশশার্ট পরা মানুষটাকে দেখা যায়। মনে মনে ভাবলেন, আশ্চর্য মানুষ। খুশিতে ডগমগ হয়ে তালতলার চটি টানতে টানতে ভিতর বাড়িতে এলেন গিরিজাপ্রসাদ। না, অবনীমোহন সম্পর্কে তার ধারণাটা বোধহয় ভুল। গ্রামের লোকগুলোকে তিনি যেমন চিনে ফেলেছেন, অবনীমোহনও তাই। তাই হয়তো তাচ্ছিল্য দেখাবার জন্যই লোকগুলোকে বসিয়ে রেখেছিল। গিরিজাপ্রসাদও গেছেন দেখা করতে, এ খবর পেলে নিশ্চয়ই বেরিয়ে আসতো তাড়াতাড়ি। সে যাই হোক, লোকটার হৃদয় আছে বটে, প্রায় সেই পুরনো দিনের হৃদয় মোড়লের মতো। সবাই বলে গায়ের জন্য দুটো পয়সাও দিতে চায় না অবনীমোহন। তা যদি সত্যি হতো, তাহলে এক কথায় 5,000 টাকা দিতে রাজি হতো সে। 5,000 টাকা, ভাবতেও বিস্ময় জাগে। একটা মানুষ এতগুলো টাকা কিনা এক কথায় দিতে রাজি হয়েছে। জীবনে কোনোদিনই খুব বেশি টাকা দেখার সৌভাগ্য হয়নি গিরিজাপ্রসাদের। যা দেখেছেন চাকরি থেকে অবসর নেওয়ার পর, সেও এমন কিছু মোটা টাকা নয়। তাই বিশ্বাস করতেও বাধে তার। এত টাকা কেউ দিতে পারে এক কথায়? যে পাবে, কত টাকাই না করেছে সে। আর গিরিজাপ্রসাদ ভালো ছাত্র হয়ে পরীক্ষার ফল করে কি করলেন, কি পেলেন? তবু খুশি হয়েছেন গিরিজাপ্রসাদ। আর এই খুশি হবার মতো খবরটা নিভাননীকে না শুনিয়ে যেন তৃপ্তি নেই। তাই চটি টানতে টানতে ভেতর বাড়িতে একরকম ছুটে এলেন। হাঁক ছাড়লেন, আর শুনছো? কেউ সাড়া দিল না। কম্বল বিছিয়ে বসে পড়ছিল দু বোন। বইয়ের পাতা থেকে চোখ তুলল তারা। গিরিজাপ্রসাদ বললেন, তোর মা কোথায় গেল রে? বিমলা ফিরে তাকালো দক্ষিণ দৌড়ি ঘরখানার দিকে। গিরিজাপ্রসাদ দেখলেন নিভাননী এসে দাঁড়িয়েছে খুঁটি ধরে, কিন্তু নিভাননীর মুখের দিকে তাকিয়ে দমে গেলেন। থমথমে মুখ নিভাননীর, রাগ থমকে আছে যেন চোখে মুখে। ব্যাপারটা বুঝতে না পেরে কিংবা লক্ষ্য করেননি এমন ভান করে গিরিজাপ্রসাদ মুখে হাসি টেনে বললেন, অবনীর বুকটা দরাজ, বুঝলে? বুঝলি বিমলা? মেয়ের দিকে ফিরে তাকিয়ে বললেন, অবনী হ্যাজ এ উইক হার্ট। স্কুলের সমস্যা মিটিয়ে দিয়েছে ও। ডাক্তার বলে গেল 5,000 টাকায় ও দেবে বলেছে। এতক্ষণ একটা কথাও বলেননি নিভাননী। এবার রাগে ফেটে পড়লেন। বললেন, ঘরের খবর তো রাখার সময় নেই তোমার? বনের মোষ তাড়িয়েই বেড়াও। গিরিজাপ্রসাদ বিমূঢ়ভাবে তাকালেন স্ত্রীর মুখের দিকে। প্রশ্ন করলেন, কেন, কি হলো আবার? কি হতে আর বাকি আছে? বলতে বলতে চোখ ছলছল করে উঠল নিভাননীর, রাগে অপমানে। বললেন, তোমায় এখনও বলছি, একটা পাকাপাকি ব্যবস্থা করো তুমি। তা না হলে কপালে অনেক দুঃখ আছে জেনে রেখো। কথাটা গিরিজাপ্রসাদকে না বলে যেন শান্তি নেই, স্বস্তি নেই। মোহনপুরের বউয়ের কাছ থেকে কথাটা শুনে অবধি রাগে গজরাচ্ছিলেন। রাগ মোহনপুরের বউয়ের বিরুদ্ধে।
তার দৃঢ় ধারণা ওর নামে অপবাদ রটানোর জন্যই এমন একটা বিশ্রী কথা বলেছে মোহনপুরের বউ। নিভাননী কিনা নিজে থেকে বিমলাকে ছি ছি ছি, এমন কথা কি করে বলতে পারল মোহনপুরের বউ? আসলে কথাটা শুধু তাকেই নয়, হয়তো অনেককেই শুনিয়েছে সে। ওর সে হাসি হাসি মুখ দেখলেই তাই জ্বলে যায় নিভাননী। এখন আর এতটুকু সন্দেহ নেই ঠাকুরপোর মন ওই বিষিয়ে দিয়েছে। তাই কথায় কথায় আজকাল গিরিন ও দাদাকে দু কথা শোনাতে কসুর করে না, এতটুকু কৃতজ্ঞতা পর্যন্ত নেই। গিরিজাপ্রসাদকে তাই কাছে ডাকলেন নিভাননী। এখন থেকেই সাবধান হতে বলতে হবে। বিমলার নামে, তার নামে ঘরের লোক যদি এমন দুর্নাম দেয়, তাহলে মেয়েদের বিয়ে দেবেন কি করে? গিরিজাপ্রসাদকে কথাটা বলতে গিয়ে একবার দূরে রান্নাঘরের দিকে কটাক্ষ ফেললেন নিবাননী। দেখলেন মোহনপুরের বউ উনুনে কাঠ ঠেলতে ঠেলতে ধোয়া লাগা চোখে আঁচল ঘষছে। আঁচলটা ঘষছিল মোহনপুরের বউ শুধু ধোয়ার জন্য নয়, নিজের দুর্ভাগ্যের কথা ভেবেই হয়তো চোখে জল এসেছিল তার। নিভাননীকে বলেও যেন শান্তি পায়নি মোহনপুরের বউ। খবরটাই যে অশান্তির। বিমলার জন্য দুশ্চিন্তা নয়, সত্যি হলে যে টিয়ারও বিয়ে হবে না। লোকে বলবে ওই বাড়িরই মেয়ে তো। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।